নমস্কার। খুব অদ্ভুত লাগছে, কোনোদিন এইভাবে কোনোদিন করিনি তো। কোথাও ঘুরতে গেলাম, বাচ্চাদের ফটো আপলোড করেছি, ঘুরতে ভিডিও ছেড়েছি, ফেসবুক লাইভ আমি আজ অব্দি কোনোদিন করিনি, আমার জানাও নেই। একটু সময় লাগছিলো করতে গিয়ে। কী মুখ নিয়ে শুরু করবো, কথা বলতে খুব লজ্জা লাগছে। আজকে আমার আসার উদ্দেশ্য একটাই, যে খুব সমস্যা, খুব মানসিক অশান্তির মধ্যে ভুগছি বহুদিন ধরে। সেইগুলো সবার জানা দরকার। আমার সম্পর্কে সবার, আমার পরিবারের সঙ্গে, আমার বউ সম্পর্কে অ্যাকচুয়ালি একমাত্র এখন পরিবার বলতে এখন আমি, আমার বউ, দুটো বাচ্চা। এছাড়া এই মুহূর্তে এখানে পরিবার বলতে কিছু নেই। খুব সমস্যার মধ্যে পড়ে আছে, কাকে বলবো, কী করব, কোন উপায় খুঁজে পাচ্ছি না। যত এই ঝুট ঝামেলা থেকে বেরোতে যাচ্ছি, তত আরও জড়িয়ে পেঁচিয়ে আষ্টে পৃষ্ঠেভাবে জড়িয়ে যাচ্ছে। 3-4 মাস ধরে চলছে জিনিসটা। আসল কথা কি, আমার একটা মাসির মেয়ে আছে, তার নাম হচ্ছে পূজা দে। সে দীর্ঘদিন ধরে একটা ছেলের সাথে রিলেশনশিপে জড়িয়ে আছে। ছেলেটা কাপায় থাকে, রেলে চাকরি করে, তিনসুকিয়াতে পোস্টিং। এবার ও এতদিন ধরে রিলেশনশিপে ছিল ছেলেটার সাথে, আমরা জানতাম না। যখন জানলাম, দেখলাম পরিবার ভালো, তো সেই অর্থে ছেলেটারই বেশি প্রেফারেন্স ছিল যে পূজাকে বিয়ে করার। সেখানে দাঁড়িয়ে ছেলেটা বাড়িতে সম্বন্ধ করতে এলো, সম্বন্ধ করলো, বিয়ে ডেট ঠিক হলো, দুই বাড়ির থেকে বিয়ের ডেট ঠিক হলো। সেখানে দাঁড়িয়ে করতে গিয়ে হয়ে গেল। ছেলেটা সত্যি খুব ভালো ছেলে, সত্যি ভালো ছেলে, আমি নাম নিচ্ছি না। পূজা ITI করে একটা জায়গায় চাকরি করে, তো সেটা হচ্ছে টিটাগড় বাগান ফ্যাক্টরি, কোন্নগরে। খুব বেশি মায়না পায় না, এজেন্সি আন্ডারে রয়েছে। ছেলে বাড়ি বক্তব্য যে তুমি ওই কষ্টের চাকরিটা ছেড়ে দিয়ে একটা ভালো প্রফেশনে যাও, যেখানে দাঁড়িয়ে তোমার শারীরিক খাটনিটাও কম হবে, কষ্টটাও কমবে, শান্তি থাকতে পারবে। সেখানে দাঁড়িয়ে একটা কোনো বাড়ির ছেলে আজকালকার দিনে এরকমভাবে, ছেলের বাড়ির লোক কখনো একটা বলে এরকমভাবে যে তোমাকে BTech করাবো, MTech করাবো, ম্যানেজমেন্ট পড়াবো, তারপর তুমি তোমার একটা এলিজিবিলিটি অনুযায়ী তুমি ভালো চাকরি পাবে। সেখানে দাঁড়িয়ে একটা স্ট্যান্ডার্ড জীবনযাপন করবে। ও চাকরি ছাড়তে রাজি হয়নি। আসলে ও উচ্ছৃঙ্খল জীবনের মধ্যে জড়িয়ে গেছে, যেখান থেকে ও বেরিয়ে আসতে পারবে না, কোনো দিনই পারবে না। সেখান থেকে আমি আমার বউ 3 মাস ধরে যথেষ্ট চেষ্টা করি যে একটা মানুষের মতো মানুষও ভালো ছেলে বাড়ি পেয়েছে। আমার বউ যথেষ্ট হয়ে থাকে। আসলে আমার মাসির মেয়ে তো ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে রয়েছে, অনেক ছোটোবেলা থেকে। আমার ছোটো ছেলেটা এখন যা এজ, সেই এজ থেকে রয়েছে। সেখানে দাঁড়িয়ে আমার বাবা তখন বেঁচে ছিল, বাবাই রেখেছিল ওকে। তো বাবা এক্সপায়ার করে যাওয়ার পর আমরা কোনোদিন ওকে তাড়িয়ে দিইনি, আমি তো করিনি। সেখানে দাঁড়িয়ে আমি কথা বলতে গিয়ে মাথা গুলিয়ে যাচ্ছে। এত টেনশানে, এত হ্যারাসমেন্টের মধ্যে রয়েছে না, আমি বলে বোঝাতে পারবো না। কাউকে এই সমস্ত বলার থাকে না, তো আমি বাধ্য হয়েছে শেয়ার করছি সোশ্যাল মিডিয়াতে। অন্তত কাল আমার যদি কিছু হয়েও যায়, যদি আমি নিজের সাথে কিছু করে বসি, আমার ফ্যামিলি যদি কিছু হয়ে যায়, ছোটো বাচ্চা রয়েছে, আমার বউ রয়েছে, যেন আমার মা অঞ্জনা রানী দে, আমার 2 মাসি মধুমিতা পাল, সাগরিকা দে, আর মধুমিতা পালের যে বর পার্থব পাল, এই কয়েকজনকে যেন জীবনভর যাতে না ছাড়া, যাবজ্জীবন যেন এদের কারারণ্ড হয়ে যায়। তো মেয়েটাকে বোঝানোর পরে আমরা অনেক করে বুঝিয়েছিলাম,
যে ভালো করে পড়, বাড়ির লোক বলছে যখন এত ভালো বাড়ি সম্পর্ক পেয়েছিস, আমার বউ অনেকবার করে বুঝিয়েছে যে এরকম আজকালকার দিনে এরকম বাড়ি পাওয়া যায় না পূজা, ছোটোবেলা থেকে বাবা মার ভালোবাসা পেলি না, যাক একটু মানুষের মতো মানুষ হয়ে ফ্যামিলিটাকে আঁকড়ে ধরে বাঁচতে শিখিস। আমাদের সঙ্গে নয় ছয় করে গেছে, হ্যাঁ বিয়ে করবো, এই করবো সেই করবো। ছেলে বাড়ির লোকেরা দীর্ঘদিন ধরে ওকে ফলো করেছে রাস্তাঘাটে, এর সাথে ওর সাথে ঘুরতে এখানে ওখানে। আমি বলছি না সেটা, আচ্ছা মানে আমার মায়ের কথা মতো নাকি যুগ এখন এটাই, এই মানে যুগে এখন এটাই চলে, ভালো কথা। তো আমি একজন কারোর সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে থাকার পরে আমি আরও বাইরে 4-5 জনের সঙ্গে ঘুরে বেড়াবো, হতে পারে সেটা প্রেম নয়, কিন্তু সেখানে দাঁড়িয়ে এটা কি মানানসই আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে? মানানসই তো নয়। আস্তে পাস্তে লোক দেখলে কি বলবে, এখন আমরা বাইরে বেরিয়ে সমস্ত মান সম্মানগুলো ভয় পাই। আসলে আমার মায়ের প্রশ্রয় তো এতটাই বেড়ে গেছে আজকারা দিয়ে দিয়ে, যে কোনটা অন্যায় করছে কোনটা ভুল করছে সেটা আজ অব্দিও আর মানে ও সব কিছু চিন্তাভাবনার ঊর্ধ্বে। এখন বক্তব্য হচ্ছে যে ও ডিপ্লোমা পরীক্ষা দেওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে, ডিপ্লোমা পরীক্ষা দিতে গেছিলো, আমাকে আই কার্ড ডেকেছে, এটা মিথ্যা কথা বলে যায়নি। আমার মা আর তার বোন মধুমিতা পাল, এদের দুজনের মানে চাপে মানে আমাকে বাধ্য করেছে, আমাকে ওদিনকে এই তারিখটা আমার তারিখটা 31 তারিখে বা 1 তারিখে, 31 জুন, তো 31 তারিখ, 31 তারিখ না 1 তারিখ হবে, আমাকে সকালবেলা থেকে ফোন করে বলছে পূজা ব্যাগ গুছিয়েছে, তোরা ওকে যে করে হোক আটকা, ও কিন্তু বাড়িতে ফিরবে না। আমি বলছি ও বিয়ে করুক না করুক, ও একটা অ্যাডাল্ট মেয়ে, ওর নিজের জীবন নিজের মতো বাঁচার ইচ্ছা আছে, ও সম্পূর্ণ অধিকার রয়েছে, ওকে অন্তত পরীক্ষাটা দিতে দাও, পরীক্ষা দেওয়া হয়ে গেলে তো বাড়িতেই ফিরবে, তখন না কথা বলা যাবে। সেখানে দাঁড়িয়ে ফোন করে 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 ফোন করে 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 এতবার আমাকে দিয়ে ফোন করিয়েছে, লাস্টে বিকেলবেলা আমাকে পূজা SMS পাঠিয়েছে। SMS তো এই মোবাইলটার মধ্যে রয়েছে, নাহলে বার করে আমি শুনিয়ে দিতাম, আমি বলছি যতটা আমার মনে আছে। ও SMS পাঠিয়েছে যে আমি একজন অ্যাডাল্ট মেয়ে, আমার নিজের একা বেঁচে থাকার ক্ষমতা আছে, আমি একা নিজে খরচা করে পয়সা মানে নিজে ইয়ে করে মানে নিজের পড়ার খরচা নিজেই বেয়ার করছে। ও একটা কাণ্ড করেছে এর মধ্যে, মাথাটা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। ও একটা কাণ্ড করেছে এর মধ্যে, কাণ্ডটা হচ্ছে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে 10,000 টাকা 11,000 টাকা মায়না পায়, সেখান থেকে প্রায় 1.5 লাখ টাকা লোন করেছে, পার্সোনাল লোন, জানি না কার বুদ্ধিতে করেছে। সেখানে দাঁড়িয়ে লোনের EMI ওর মায়না থেকে কাটে, যাই হোক ওটা ভালো কথা, ওর ব্যাপার। এবার সেখানে দাঁড়িয়ে আমাকে বিকেলবেলা ওখানে SMS পাঠাচ্ছে, মা এর মধ্যে নেই, মাকে টানবি না, আমি আমার লাইফ নিজের মতো কাটাচ্ছি, আমারই ভুল হয়েছে, বিয়েতে রাজি ছিলাম কিন্তু প্রথম দিকে দেখলাম সব পাল্টে গেল। কি পাল্টে গেল বুঝলাম না, আমি এই কথাটা ডিটেলস পরে বলছি। আমাকে বলছে তুই যদি এরপর আর বেশি বাড়াবাড়ি করিস, তোর এগেনস্টে থানায় আমি FIR করব, যা যা করতে হয় করব। আমি আর না মানে ওটা দেখার পর না আমার না পায়ের তলা থেকে মাটি সরে গেল। মানে এত ছোটোবেলা থেকে মানুষ করেছি কোলে পিঠে করে, একদম ছোট, ওর বাবাটা একদম পুরো অমানুষ, জানোয়ার, কোনোদিন বাচ্চা কাচ্চাকে নিজের মানে সেইভাবে কোনোদিন স্নেহ মায়া ভালোবাসা কোনোদিন দেয়নি। সেখানে দাঁড়িয়ে পানিপথে যখন আমরা হরিদ্বারে ঘুরতে যাই, আমার একটা 2 নম্বর কাকা ছিল, সে ওকে উদ্ধার করে নিয়ে আসে ওখান থেকে, খুব কষ্টের মধ্যে ছিল যেহেতু বাবাটা ভালো ছিল না, ওর তখন পেটে প্লীহা ছিল, পেটে প্লীহা হয়েছিল, না খেয়ে খেয়ে অযত্নে আমরা নিয়ে এসে ওকে ট্রিটমেন্ট করে সুস্থ করি, কিন্তু কোনোদিন ভাবিনি যে আমাদের সঙ্গে এরকম বেইমানি করবে, এত কিছু করবে। মেয়েটা আগাগোড়া কিন্তু ভালো মেয়ে ছিল, মেয়েটা এরকম ছিল না। একমাত্র এরকম ওর হওয়ার কারণ হচ্ছে আমার মা অঞ্জনা রানী দে, এত আস্পর্ধা দিয়েছে, মানে এত আস্পর্ধা দিয়েছে। একটা মেয়েকে বাড়িতে মানুষ করতে গেলে তাকে তো অনুশাসনে রাখতে হয়, তাই বলে এটা না আমি ভালোবাসা মানে এটা না তাকে অন্যায় আবদার করা, আস্পর্ধা দেওয়া। দীর্ঘ দিনের পর দিন একই রাস্তা দিয়ে আমি আর আসছি, সেখানে দাঁড়িয়ে আমাকে দিয়ে কোনো কাজ করান না, আমাকে কোনো দিন বলতে পারতো বাবু একটু ওষুধটা নিয়ে এসে আসার সময়, কোনো দিন আমাকে বলতো না।
ওই রাত্রেবেলা অন্ধকারে রাত বেরাতে যখন তখন পূজা এটা নিয়ে আয়, পূজা ওটা নিয়ে আয়, পূজা এই কর, পূজা এই কর, চাকরের মতন হুকুমের মতন গোলাম ওকে খাটিয়েছে। ওর অনেক অন্যায় অনেক কিছু বাড়িতে এসে বলতে গেলে আমাকে দাবিয়ে রেখেছে, আমার বউকে অবধি যা তা বলেছে, যে যা তা বলেছে এইভাবে আমার বউকে বলেছে তুমি ঘর ভাঙতে এসছো, আর তোমাদের কি একটা বাড়িতে একটা মেয়ে থাকা কি সহ্য হচ্ছে না, শোনো ঘর ভাঙতে দেবো না, ঘরটাকে গড়তে শেখো। আমার বউ বেচারা একদম সাদা মাটির মানুষ, যারা জানে, অনেকে ফেসবুক লাইভে অন আছে, আমার কিছু রিলেটিভের মধ্যে অন আছে, কিছু বন্ধুবান্ধব কলিগও অন আছে, যারা জেনে আমার বউকে ভালো করে চেনে। ওকে এত মাটি মানুষ, ওকে কোনো সারা জায়গায় সারাদিন যদি কোনো জায়গায় ওকে বসিয়ে রেখে দাও না, মানে আমার বউয়ের আমি প্রশংসা করছি না, ও এইরকমই, ওর বান্ধবীরা জানে, বাড়ির লোক জানে, সবাই জানে ও এরকম। ওকে সারা জায়গায় দিয়ে মানে কোথায় একটা বসিয়ে রেখে তো সারাক্ষণ জিজ্ঞেস করবে না কেন বসিয়ে রেখে দিচ্ছে, এরকম খুব নিষ্পাপ একটা মেয়ে। ওর সঙ্গে আমার মা কম অন্যায় করেনি। আজ আমি বলতে বাধ্য হচ্ছি এতগুলো বছর বাদে, আমি সহ্য করতে পারছি না। এবার সেখানে দাঁড়িয়ে আমি এসএমএসটা ওদিনকে দেখার পরে আমি এসএমএসটা মাকে দেখালাম, এই দেখো তোমার যাকে মানুষ করেছো তার কাণ্ড, আমার এগেস্ট নম্বর থানায় ডায়েরি করবে। উনি নাটক করা টাইপের একটু অনুশোচনা করছিল, এমা এরকম কেন করলো, এই করলো সেই করলো। অ্যাকচুয়ালি কিন্তু আমার মাও কখনো চায়নি যে বিয়েটা হোক, কেননা মায়ের দাসত্বগিরি যেটা, মা যেটা হুকুমগিরি করাতো ওকে দিয়ে, সেটা বন্ধ হয়ে যাবে। ওকে নিয়ে এতটা মা কেন পসেসিভ আমি বুঝে পাই না, মানে ও ছাড়া মা যেন পুরো অচল। কিন্তু এরম কিছু না, ও কিন্তু পূজা যে এটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতো সেটা না, ও খুব বিরক্ত হয়ে যেত মারই আচরণে, খুব বাড়িতে খুব অশান্তি করতো দুজনে, রাত বেরাতে ঝগড়া অশান্তি, রাত 1টা না 1:30 না 2টো না, রাতে ফোন আসে ওটা নিয়ে অশান্তি, খুব অশান্তি করতো বাড়িতে। কোয়ার্টারে করেছে, নতুন বাড়ি করে এসে এখানেও করেছে নিচ থেকে। অ্যাকচুয়ালি ওরা ওপরে থাকে, মা ওরা ওপরে থাকে, আমি বারবার উঠে ওদেরকে রাত্রেবেলা এসে বোঝাতাম। আচ্ছা, এরকম একটা পরিস্থিতিতে ওই এসএমএসটা আমি ছেলের বাড়িতে গিয়ে দেখিয়েছি, কি অন্যায় করেছি আমি। এসএমএসে যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, আমি ওদের লুকিয়ে গিয়ে যদি ছেলেটার সঙ্গে বিয়ে হতো, ভবিষ্যৎটা কি সুখের হতো? না ছেলেটা সুখী হতো, না মেয়েটা, না ও সুখী হতো। সেখানে দাঁড়িয়ে আমি ছেলের বাড়িকে দেখি, ছেলের বাড়ি আমাকে বাহবা দিয়েছে, বলছে আমার ছেলের ভবিষ্যৎ, আমার ছেলের জীবন তুমি বাঁচালে। কেন এরকম একটা মেয়ের সঙ্গে বিয়ে হলে, ও তো বিশৃঙ্খল জীবনযাপন করছিলই, তাতে করতে হতো কি আমার ছেলেটা খুব সিধা সাদা ছেলে, সেখানে দাঁড়িয়ে ছেলেটা সুসাইড করতো। আর ছেলেটা সুসাইড করার পর কী হতো, ছেলেটা সুসাইড করার পরে ছেলেটার চাকরি মেয়েটাই পেত। মেয়ে তোমার বোনের তো আর কিছু যায় হতো না, বোন মানে আমার মাসির মেয়ে পূজা, ওর কথা বলছি। ও নিজের আরামসে নিজের লাইফস্টাইল নিজের মতন কাটাতো। সেখান থেকে আমরা তো ছেলে হারা হতো না, আমার বাড়ি একটাই ছেলে মরে গেলে আমি কাকে নিয়ে থাকতাম। তো এইটা বলাতে আমি বিয়ে ভাঙতে চাইনি, আমি বিয়ে ভাঙতে কখনো যাইনি। এসএমএসটা দেখি আমি চেয়েছিলাম শুধু এটাই, যে আমি একটা ছেলে হয়ে একটা ছেলের সর্বনাশ কখনো চাইবো না, যে ছেলেটা সর্বনাশ হোক। একটা ভালো ছেলে, রেলে চাকরি করে, এমএসসি পাস করা ছেলে। আমার না খুব খারাপ লেগেছিলো জিনিসটা। আমি বাড়িতে আসি, ফিরে আসি, পূজা ডিপ্লোমা পরীক্ষা দিতে যায়, আমি আর ওকে ফোন করিনি, যেহেতু আমাকে ট্রেডমূলক এসএমএস পাঠিয়েছে। 5 তারিখের পরীক্ষা শেষ হয়েছে, তার মধ্যে ঘরে খুব অশান্তি হচ্ছে, কী নিয়ে, অনেক কিছু নিয়ে। আমি বলে দিয়েছি যে ওকে বাড়িতে রাখবো না, হাতের বাইরে চলে গেছে, আর বুঝিয়ে লাভ নেই। অনেক চেষ্টা করেছি, অনেক কিছু করেছি, আজ অনেক কিছু আমার কাছে ডকুমেন্টস আছে, দেখাচ্ছি। আমি সব কিছু নিয়ে বসছি। এবারে একদিনকে রাত্রেবেলা আমাকে ওরকম এসএমএস পাঠানোর পরে আমি এটা বলছি হচ্ছে 1 তারিখ রাতে, মনে হয় 1 তারিখ না 2 তারিখ রাতের কথা বলছি, খেয়াল আসছে না, এর ভেতরেই হবে। আমার কাছে ভয়েস রেকর্ডিংগুলো এগুলো রয়েছে, বার করলে দেখা যাবে। আমার মা ওদিনকে রাত্রেবেলা বিদ্যুৎ চমকা ছিল, আমি নিজে ছিলাম, তা আমি কোনো কারণে ওপরে এসির প্লাগটা খুলতে এসেছিলাম। এসির প্লাগ খুলতে এসে দেখি পাশের ঘরে মা যে ঘরে শোয়, দেখি রাত্রেবেলা তখন 8টা 1:30 2টো 2:30টার মতন বাজে, পূজাকে কন্টিনিউ ফোন করে মলম দিচ্ছে এরকমভাবে যে তুই এটা কেন করলি, তুই ওকে এসএমএস পাঠিয়েছিস তো দাদাকে। সেখানে দাঁড়িয়ে কিন্তু তো দাদা ওই ছেলেটার বাড়িতে গিয়ে কিন্তু এসএমএসগুলো দেখিয়েছে, কি করলি, কেন এরকম করলি। আর সত্যি কথা বলতে ছেলেটা ভালোবেসে প্রচুর জিনিস দিয়েছে, দিনের পর দিন মাসের মাস টাকা নিয়েছে। সব মোবাইলে আমার ও যে অনলাইন যে ট্রানজ্যাকশানগুলো করেছে আমার মোবাইলে সব রেকর্ড রয়েছে।
আর প্লাস ক্যাশ টাকাও অনেকবার নিয়েছে, ক্যাশ টাকাও ছেলেটার কাছ থেকে প্রচুরবার নিয়েছে। ক্যাশ টাকার তো আর কোনো প্রুফ থাকে না, সেখানে দাঁড়িয়ে অনলাইন যে ট্রানজ্যাকশানগুলো মোটামুটি হয়েছে সে ছেলেটা আমাকে পাঠিয়েছিল। সেখানে দাঁড়িয়ে আমি ও যাওয়ার আগে অবধি ও যেখানে পুরো ডিটারমাইন্ড ছিল যে আমি বিয়ে করব না, সেখানে দাঁড়িয়েও লাস্ট মুমেন্টেও ছেলেটার কাছ থেকে 40,000 ল্যাপটপ কিনেছি। সেই ল্যাপটপের ইএমআই ছেলেটা এখন অবধি ভরে যাচ্ছে, বিল বক্স সব মেয়েটার কাছে মনে আছে। সেখানে দাঁড়িয়ে আমি বাড়িতে ফিরে আসার পরে রাত্রেবেলা বলি, মা তোমার শরীর খারাপ, তোমার সুগার হয়েছে, তুমি এত রাত্রেবেলা ফোনে কার সাথে কথা বলছো, ফোনটা রাখো, তোমার সুগার? তা বলছেন, হ্যাঁ আমি বলছি কারোর সাথে কথা। হ্যাঁ, রাত 2:30টার সময় তুমি কার সাথে কথা বলছো, কি এমন এত আপনজন? ঠিক আছে ফোনটা রাখো, তুমি রাত্রে সকালবেলা শুয়ো। এবার আমার সাথে এত অন্যায় হয়েছে, আমার কি সুস্থ স্বাভাবিকভাবে থাকাটা কি সম্ভব? আমি ফোন থেকে হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মোবাইলে ছবি তুলি, যেই কত রাত্রে কথা বলছে ফোনটা ছবি তুলে রেখে দিই, পূজার সাথে কথা বলছে, টাইমগুলো আমার মোবাইল এখন রয়েছে, ছবি তুলে রেখে দিয়েছি। আমি বলছি, তোমাকে বৈশাখী বুঝিয়ে দিয়ে গেল যে আজকে এরকম একটা সেন্সিটিভ সময়তে তোমার ছেলের নামে যেখানে বলেছে থানায় ডায়েরি করবো, মা আজকে ওকে ফোন টোন করো না, সেখানে তাই তুমি ওই মেয়েটাকে ফোন করছো, তোমার ছেলে বড় না তোমার বোন বড়, তোমার বোনের মেয়ে বড়? তো এইটা আমি যখন মোবাইলটা কেড়ে ছবি তুলে কথা বলছিলাম, তখন ওদিকে জামাই ষষ্ঠী ছিল, আশেপাশে কিছু বাঙালি ফ্যামিলি রয়েছে, বাড়িতে সব জামাইরা এসেছিল। উনি ঘরের বাইরে, ওনার ঘর থেকে বাইরে বেরিয়ে ঠিক এরকমভাবে মুখে হাত দিয়ে, বাবা গো মা গো বাঁচাও বাঁচাও, মেরে ফেললো। আমার না মানে কি বলবো, আমি বুঝে উঠতে পারছিলাম আমি এনাকে হ্যান্ডেল করবো কী করে। তো এবার আমি তো চুপ করতে বলতে কি চুপ উনি হচ্ছিল না, আমি খালি মুখটা এরকম বলছি, মা চুপ করো এরকম করো না। গায়েও হাতে দিইনি, কোনো কিছু করিনি। আমার বউ নিচ থেকে উঠে এসেছিলো। এবার আমি একটা বলি নিজের সম্পর্কে, আমি কি জানি না, অনেকে আমাকে চেনে অনেকে জানে না, আমি না মানে একটু রুড টাইপের হতে পারি, কিন্তু বিশ্বাস করুন আমি ভীষণ পরোপকারী। আমি কোনো দিন না মানে অন্যায় জিনিসটাকে মানতে পারি না, অন্যায় কারোর সাথে করিও না, অন্যায় জিনিসটাকে মানতে পারি না। আমি আগে পিছিয়ে চিন্তাও করি না যে কী হতে পারে এর জন্য আমি এত প্রোটেস্ট করছি, এত কথা বলছি, কোনো কিছু না চিন্তা করে আমি অনেক কিছু করে ফেলি। সেখানে দাঁড়িয়ে ওই দিনকে রাতটা তো কোনো রকম কাটলো, ঝগড়াঝাটি অশান্তিতে কাটলো। সকাল হয়েছে, সারা রাত ঘুম গেল। বাচ্চাগুলো গরমে ছুটি, আমার ছেলের বাচ্চাটা অনেক দিন ধরে বায়না করছে, বাবা একটু কোথাও ঘুরতে নিয়ে যাবে। তা আমরা বাচ্চা দুটোকে নিয়ে ওই বিরাতে আছে অ্যাকোয়াটিক আর ওয়াটার পার্ক আছে, ওখানে ঘোরাতে নিয়ে গেছিলাম। বাড়িতে এসে দেখি ঘর অন্ধকার, ঘরে তালা মারা, মা নেই। আমরা হয়েছে না পাড়াতে আশেপাশে কোথাও আছে। উনি আমার সামনে বাড়িতে একজন বাড়ির চাবি রেখে দিয়ে ওনাকে বলে গেছেন ডাক্তার দেখাতে গেছি, চাবিটা রাখুন। তো পরে খবর পেয়েছি, এবার কোথায় গেছে সেটা আমরা জানি না। ফোন করে যাচ্ছি, আমার ফোন ধরছে না, আমার বউয়ের ফোন ধরছে না। আমার সন্দেহ হলো কি, আমার একটা মাসি থেকে, যেটা ওই যে মধুমিতা পাল, কাঁচাপাড়াতেই বিয়ে হয়েছে। আর যবে থেকে কাঁচাপাড়াতে বিয়ে হয়েছে তবে থেকে আমাদের হাড় মাংস জ্বালিয়ে চামড়া ভেজে খাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমি ফোন করলাম, আমি বললাম ছোট্টা, ও কি তোর মা কি তোদের বাড়িতে আছে? হ্যাঁ রে আমার বাড়িতে আছে। দিদি খুব অসুস্থ, দিদি কোথায় একটা বেশ বললো পড়েছিল, ওখান থেকে নাকি তুলে নিয়েছে। আমি বলি দিদি অসুস্থ, তুলে নিয়ে গেছি মানে? হ্যাঁ তুই মেরে মুখ টুক লাল করে দিয়েছিস, কান দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি ভাবছি আমি ওকে কি উত্তর দেব, একটা মহিলাকে, মাঝবয়সী মহিলা, যে 60 বছর বয়স হয়ে গেছে। আরে আপনি বলুন তো, যদি সেইভাবে আমি মারতাম কখনো কাউকে, এত রাস্তা হেঁটে গিয়ে কাঁচাপাড়া স্টেশন অবধি হেঁটে কি তার যাওয়ার ক্ষমতা হতো মনে হয় কখনো কারো? এরা দুজন মিলে, মা আর ইনি ভদ্রমহিলা আমার মা, দুজন মিলে, মা আর ওই বোনটা, দুজন মিলে পুরো পরিকল্পিত প্ল্যান এটা, যে তুই এটা কর, এইভাবে আয়। আচ্ছা ভালো কথা, ওদিকে রাতটাও গেল। বেরোনোর সময় উনি যেখানে পেরেছে সব জায়গা আমার নিন্দা বদনাম করে বেরিয়েছে। আমার ছেলে মেরেছে, আমার ছেলে এই করেছে, আমার ওই করেছে করে বলে বেরিয়েছে। ওর বাড়িতে ছিল। খারাপ লাগলো, আমি কিছু বলিনি। আর তার পরের দিনকে বাড়িতে এলো, তার পরের দিনকে রাত্রেবেলা বাড়িতে এলো। তার মধ্যে রাত্রেবেলা বাড়িতে এসে বোনকে নিয়ে ওপরে হট করে এলো, মানে কী নিয়ে বুঝলাম না। তার মধ্যে থেকেই মানে এই একদিনের গ্যাপে আসা যাওয়াতে দুনিয়ার লোককে, মানে বেছে এরকম লোককে আমার সম্পর্কে বলে বেড়াচ্ছে, যাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে, আমাকে ভালোবাসে,
চেনে, আর এরকম লোককেও বলে বেড়াচ্ছে, নতুন নতুন লোককে, যার নতুন নতুন পরিচয় হয়েছে, আমার ছেলে মেরেছে, এই করেছে সেই করেছে। আমি না মানে খুব লজ্জা লাগছে বলতে, আমি মোবাইলের দিকে তাকাতে খুব লজ্জা লাগছে। একটা নিজের মা তার ছেলের সম্পর্কে এরকমভাবে একটা মিথ্যে এলিগেশন কী করেতে আমার জানা নেই। সেখানে দাঁড়িয়েও ওদিকে রাত্রেবেলা যখন এলো, আমি কিছু নর্মালই ছিলাম, কোনো বাজে বিয়ে করিনি। উনি ওনার বোনকে নিয়ে ওনার ঘরে বসে সুগার না এই প্রেশার মাপা ছিল। তো আবার দেখলাম চলে গেল, আমার ছেলেগুলোর সঙ্গে একটু আলগা আদিক্ষেতা করলো, বা আমার বাচ্চাগুলোকে মন থেকে একদম ভালোবাসে না, একদম না, স্বার্থে ব্যবহার করে, লোক দেখানো। ঘরে বাচ্চা কাচ্চার জন্য কিন্তু কোনো দায়িত্ব নেয় না। আজকালকার দিনে দাদু ঠাকুমা দিদারা বাচ্চা কাচ্চাগুলোকে পড়াতে বসে, আমার মা তো আজ অব্দি তাও করেনি। স্কুলে নিয়ে যায়, খাওয়ায়, পড়ায়, চান করে, সব কিছু করে। আমার মা তার একটা কোনো কাজ করে না। এই বোনের মেয়েটা, মানে আমার ওই বাসির মেয়েটা যতক্ষণ বাড়ির বাইরে থাকে ততক্ষণ ফোনের সঙ্গে বকতে থাকে, ততক্ষণ ফোনে বকে, রাত নেই দিন নেই, সারাক্ষণ বকে বকে ভীষণ এনার্জি শেষ করে। এটাই ওনার সারাদিন বাড়িতে থাকে, ঘরের কোনো কাজ করে না, কোনো কাজ না। কাজের লোক রাখা রয়েছে, কাজের লোকের পয়সা আমি দিই, উপরে ঘর কাজের লোক মোছে, নিচে আমার বউ ঘর মোছে, কাজের লোক শুধু বাসনটা নিজের মেশে দেয়, আর করে কোনো কাজ মা করে না। ওই মেয়েটা আছে, মেয়েটা নিজের কোনো কাজ করে না, মেয়েটার কাজ পুরো মাই করে। মায়ের হচ্ছে সারাদিনের ডিউটিতে হচ্ছে এইটা। এবার সেখানে দাঁড়িয়ে অদ্ভুত জিনিস, পূজা বাড়িতে আর আসেনি। পূজা কি করেছে, 5 তারিখে পরীক্ষা শেষ হয়েছে পূজা। প্লিজ আমি সবার কাছে একটা হাত জোর করে অনুরোধ করছি, আমাকে যারা যারা চেনো তারা দয়া করে লাইভটাকে জয়েন করে আমার মনের কষ্টটা একটু প্লিজ দয়া করে বোঝো। বন্ধুবান্ধবকে ডেকে ডেকে জনে জনে এইভাবে তো বলা সম্ভব নয়। একটু প্লিজ দয়া করে লাইভটাকে কন্টিনিউ করে দেখো, আর জিনিসটাকে বুঝো, দেখো। তো এবার সেখানে দাঁড়িয়ে 5 তারিখে রাত্রেবেলা ওনাদের মধ্যে কী হয়ে যায় না, 5 তারিখের রহস্যটা পরে বলছি। মা বাড়িতে আসছে, কন্টিনিউ থাকছে না, যখন তখন বেরিয়ে যাচ্ছে। 5 তারিখ রাত্রেবেলা পূজা নাকি হাইরোডে এসে এবার আমি, আমার বউ তো নিচে বসে আছি, আমাদেরকে কিছু বলেনি। সামনের বাড়ি একটা কাকুকে ফোন করে বলছে যে ও ওখানে দাঁড়িয়ে রয়েছে, একটু ওনাকে নিয়ে আসুন না। এবার সেই কাকুটা বলছে, আরে আপনার ছেলে বাড়িতে রয়েছে, আপনার বউ রয়েছে, আমি আমার একটা নিয়ে আসাটা কি মানায়? আপনারা বুঝে সুঝে নিয়ে আসুন। ততক্ষণে আরেকটা সামনের বাড়িতে গিয়ে, মানে এটা মায়ের পুরো প্ল্যান ছিল, ওই সামনের বাড়িতে আরেকটা বাড়ি রয়েছে, ও পূজাকে ওদিন রাত্রেবেলার জন্য ওখানে রেখে আসে। আমি তো হন্য হয়ে ঘুরছি, উনি বলে দিয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, পূজা ঘরে ঢুকবে না কেন? বলছে না, তুই তো ঢুকতে দিবি না, ঘরে ঢুকলে অশান্তি হবে, তার জন্য ও ভয়ে তো ওখানে দাঁড়িয়ে রয়েছে। সেখানে দাঁড়িয়ে আমি খুঁজলাম সারা রাস্তা, কোথাও কিন্তু পাইনি। আমি পূজাকে কোথাও রাস্তায় খুঁজে পাইনি, কোথাও দাঁড়িয়েছে। পরে শুনলাম যে ওদের বাড়িতে রয়েছে। সেখানে যে রাত্রেবেলা পাড়া 2-3টে দাদা পাড়াতেই থাকে, দাঁড়িয়ে ছিল। ওদের কাছে যাদের কাছে আমার নিন্দেটা করেছে কি আমি নাকি মেরেছি, এই করেছি সেই করেছি, সে দাদাগুলো আমাকে বলছে, অভিষেক কী হয়েছে? বললাম আপনারা কিছু জানেন? বলছে হ্যাঁ, একতরফা তো শুনেছি, তোমার মুখে শুনতে চাই। তারপর আমাদের পাড়ার একজন আছেন, এই রামাগিরি কাকু, একজন সমাজসেবী, আমাদের পাড়াতেই থাকে, উনিও এলেন। আমি পুরো ঘটনাটা বললাম। এবার মা আমাকে এরকমভাবে পাহারা দিচ্ছে, যেন ওনার সত্যিটা আমি না বলে দিই। এরকম ঘটনা ঘটেছে, একটা মেয়ে, মানে যেটা বললাম একটু আগে, একটা ছেলের সাথে রিলেশন ছিল, এরকমভাবে চিট করেছে, ছেলেটা মন থেকে ভালোবেসে, কিন্তু ও মন থেকে কিন্তু ওকে ইউজ করে এইসব জিনিসগুলো করেছে। আমি ওকে ঘরে ঢুকতে দিতে চাইছি না, আমার মা জোর জবরদস্তি বলছে না ওই ঘরেই থাকবে, এত বছর ধরে বড় হয়েছে, আমি ওকে ছাড়তে পারবো না। এবার সবাই বলছে ঠিক আছে, আপনি ছাড়তে পারবেন না তো আপনি আলাদা থাকুন ওকে নিয়ে, আপনি পেনশন পাচ্ছেন, ও মাইনা পড়ছে, দুজন মিলে, দুটো লোকের তো, দুটো মহিলার আরাম চলে যাবে। মায়ের বক্তব্য হচ্ছে কি, মায়ের মেরুদণ্ড এতটাই, মানে ব্যাকবোনটা এতটাই কমজোরি, মানে কীরকম স্বার্থে সবাই ইউজ করে না, আমি কত টাকা পেনশন পাই, ওর মধ্যে আমার ওষুধ খরচা চলে, আমি কি করে এটা করব, আমি পারবো না। মেয়েটাকে কী করে আমি একটা মেয়েকে নিয়ে একা কী করে বাইরে থাকবো, মানে মেয়েটা ঘরে তো থাকতে চাইছে না, আমাদের সঙ্গে থাকতে চায় না, অনেক নিজের মানে মুখোশ খুলে যায় বলে আমাদের থেকে পালিয়ে বেড়ায়। সেখানে দাঁড়িয়ে না মেয়েটাকে মা শান্তিতে থাকতে দিচ্ছে, না আমাদের লাইফটাকে শান্তিতে থাকতে দিচ্ছে, না নিজে শান্তিতে পাচ্ছে, না কাউকে শান্তিতে বাঁচতে দিচ্ছে। সেখানে দিয়ে রাত্রেবেলা কোনো কাটলো, একটা এরকম হলো যে পাড়ার লোক বললো যে ঠিক আছে তোমরা মিলমিশ করে থাকো, পরে একটা মিটিং করে দেখা যাবে কী করা যেতে পারে, এটা তো ঠিক না, তার অশান্তি করো না, সব নিজেরা ভালোভাবে থাকো। ঘরে চলে গেলাম।
এবার দেখুন, এত বছর এত কিছু করেছে, মেয়েটা কিন্তু ভীষণ বদমাশ হওয়ার কারণ, অসভ্য হওয়ার কারণ নাই এখন তাই। আমি কি সামান্য কৈফিয়ত চাইতে পারবো না মায়ের কাছে যে কেন এরকম তোমার জন্য আজকাল এরকম হয়েছে? তো এটা কি ধমক দেওয়া, নাকি মারধর করা, নাকি অত্যাচার করা, আমার জানা নেই। সেখানে দাঁড়িয়ে একটা স্বাভাবিক একটা পারিবারিক বিষয়ে মা ছেলে সুস্থ স্বাভাবিক আলোচনা, হয়তো চিল্লামিল্লি আমি করেছি, ধমক দিয়েছি, এই করেছি, কিন্তু সেটা পরিস্থিতি হিসাবে মিথ্যা কথা বলছিল, বলতে চাইছিল না কথা, সেই হিসেবে, আর কিছুই না। ঠিক আছে, এসব কেটে যাওয়ার পরে পরের দিনকে রীতিমতো উনি আবার চলে যায়। ও এর মধ্যে ওনার বোন যে মধুমিতা পাল এত বদমাইশ, ও আমাকে ফোন করে করে মাঝে মধ্যে বলছে, দিদি কোথায়, দিদিকে তোরা লুকিয়ে রেখে, দিদি কোথায়, দিদি কোথায়, মানে এরকম করে বেড়াচ্ছে। ওনার বাড়িতে রয়েছে আর আমাকে ফোন করে আমাকে ব্ল্যাকমেল করছে। আর মা যে লুকিয়ে লুকিয়ে ঘন ঘন ওদের বাড়িতে আছে, আমাকে একটা বারের জন্য আমাদের বাড়িতে কাউকে বলে যাচ্ছে না। ওখানে গিয়ে লুকিয়ে যাচ্ছে, রাত্রেবেলা করে আসছে, আবার রাতে থাকছে, আবার চলে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমরা কি করব নিরুপায় হয় না, থানায় গেলাম কিছু লোকের সঙ্গে আলোচনা করে। আমাদের বললো তুমি থানায় যাও, থানায় গিয়ে একটা জিডি করে আসো। থানায় গিয়ে করলাম। থানার যে স্যার ছিলেন, অন ডিউটি অফিসার ছিলেন, উনি বললেন যে তোমার মা যে তোমার মাসির বাড়িতে আছে, তার একটা ফটো বা ভিডিও, একটা ফুটেজ তুলে রেখে নিজের কাছে দেখো, আমাদের দেখিও। ভগবানের কি মানে অশেষ মানে আমাদের ওপর যে আমি আমার বউ আর পার্টি অফিসে দুজন দাদাকে নিয়ে গেলাম আমার সেই মাসিদার বাড়িতে। সেখানে দাঁড়িয়ে দেখলাম কি ভেতরে লুকি মানে ওঠার সময় আস্তে আস্তে উঠছিলাম, মানে আমাদের সম্পর্কে খুব নিন্দা করছিল, খুব আজে বাজে কথা বলছিল আমার মাসিটা, আমার মা। সেখান থেকে আমরা শুনতে পাই কিছু, অনেক কিছু। আমরা নাকি অত্যাচার করি। আচ্ছা, কি একটা কথা বলছিল, ওই হ্যাঁ, ওই একটা দূরসম্পর্কের কাকা ছিল, তাকে নাকি আমরা বিনা ট্রিটমেন্টে মেরে দিয়েছি, ট্রিটমেন্ট করায়নি, এই সমস্ত আজে বাজে কথাগুলো বলছিল। তো ওদের মধ্যে যে পূজার মা সাগরিকা আমাদের লুকিয়ে দেখে না যে আমরা দাঁড়িয়ে রয়েছি। ততক্ষণে এবার আমরা ওপরে উঠে গিয়েই আমার বউকে মানে ভিডিও করতে থাকি। সেই ভিডিও ফুটেজটা আমার কাছে আসে। ওদিনকে মা ওদের বাড়িতে ছিল, সম্পূর্ণ মিথ্যা কথা বলে গেছে। এবার আরেকটা কথা বলি, মা এই দুদিন এর মাঝখানে এসে বাড়িতে মায়ের যতগুলো সোনাদানা টাকা পয়সা ছিল সব নিয়ে নিজের বোনের বাড়িতে গিয়ে রেখে এসছে। এটা জানতে পেরেছি কীভাবে, ওই যে বোনটা যে মধুমিতা পাল, ওনার বোন যে মধুমিতা পাল, ওনার বাড়ির ফোন থেকে আমার ফোনে না কোনো একবার ফোন চলে আসে, কোনো কারণে ফোন চলে এসেছিলো। তাতে অটোমেটিক ভয়েস রেকর্ড হয়ে যায় যে দিদি, ওনাদের মধ্যে নিজেদের কথাবার্তা চলছিল যে পূজা যদি চায় সবকে জেল খাটাতে পারে, পূজাকে ইস্যু করে আমাদেরকে আর কি ব্ল্যাকমেল করছে। তারপরে বলছে, দিদি তোকে কতবার করে বললাম সোনাদানাগুলো নিয়ে দেখেছিস? ও না, প্রথমে মা বলছে, মাঝখানে এসে বলছে, ছোট্টারে কোনো জায়গায় ব্যাংকের লকার একটাও কোনো জায়গায় খালি নেই, সব জায়গায় ব্যাংকের লকার বুক হয়ে গেছে। তখন বলছে যে দেখেছিস কত করে বললাম সোনাদানাগুলো নিয়ে আয়। আমি বুঝলাম না কেন এরকম আচরণ, বুঝলাম না, আমরা কি চোর? আমার বউ চোর? সেখানে দাঁড়িয়ে এই জিনিসগুলো তখন ওদিকে রাত্রেবেলা যখন চার্জ করলাম, তুমি সোনাদানা সরাতে এসেছিলে? না, আমি তো ডাক্তার দেখাতে এসেছি, আমি তো এই 2 ঘন্টা এসেছি। এলাম তোমার যে ভয়েস রেকর্ডিংটা না, ছোট্টার ফোন থেকে যে ফোনটা আমার কাছে চলে এসেছিলো, যে ভয়েস রেকর্ডিংটা, সেইটা দুপুরবেলার। আর তুমি বলছো 2 ঘন্টা আগে এসেছি, মানে এখন রাত 9টা বাজে, তুমি 7টার সময় এসছো? এই দুপুরবেলা ভয়েস রেকর্ডিং। তর্ক বিতর্ক হলো কোনো কিছুতে নেই, সেই পুরোনো কাসন্দি, আমি এই করেছি, আমি ধমক দিই, আমি এই করি সেই করি। এই ফ্যামিলি, এনার বোন, একটা সময়তে আমার বউকে, একটা ছোট ঘটনা বলি। আমার মা, বোন, 2 বোন, এদের পার্সোনাল কিছু ইস্যুতে আমি সেই মন্তব্যটা করতে চাইছি না। সেই মন্তব্যটা করলে পরে ওদের আর সমাজে মানসম্মান থাকবে না, আমি অত দূর চাই না সেটা। ওদের নিজের পার্সোনাল কিছু জিনিসের জন্য ওদের নিজের মধ্যে অশান্তি হয়েছিল। সেখানে দাঁড়িয়ে আমরা যখন গোপালনগরে মামার বাড়িতে যখন ওনাকে চেস করতে যাই, ওদেরকে চেস করতে, তখন আমার ছোটো মাসির তখন বিয়ে হয়নি, ছোট্টা এই যে ছোটো বোনটা মধুমিতা পাল। সেখানে দাঁড়িয়ে তর্ক বিতর্ক ধাক্কাটা কী হয়, আমরা চলে আসি। পরের দিনকে স্যালাইনে বোতল লাগিয়ে আমার দিদা, আমার সেই মাসিটা, পূজার মা, এরা 3 জন মিলে বিজপুর থানায় এসে ডায়েরি করে যে আমি নাকি মারধর করেছি, ওনার মেয়ের অবস্থা খারাপ। চিন্তা করুন কতটা নাটকবাজেরা, কতটা বদমাইশ, চিন্তা করুন। একটা মেয়ে যদি অসুস্থ হয় সে তো হসপিটালে থাকবে,
তাকে রীতিমতো নাটক করে একটা মানে সং সাজিয়ে অ্যাম্বুলেন্সে করে ফলস স্যালাইনের মতন ঝুলিয়ে থানায় গিয়ে আমার নামে এফআইআর করে এসছে। আমার কাছ থেকে মেডিকেল ট্রিটমেন্টের নাম করে 2-3বার যথেষ্ট টাকা নিয়েছে। আমি টাকার মানে কী বলবো, একবার বাড়িতে দিয়ে এসেছি, বাড়িতে যখন গোপালনগরে একবার গিয়ে কথা বলতে গিয়েছিলাম তখন দিয়েছি 7,000 টাকা। থানায় আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে। এরকম আরও একবার টাকা নিয়েছে। তাও ওদের খুব লোভী, ওদের মন ভরে না। সেখানে দাঁড়িয়ে ওদিনকে ঘটনা মিটে গেল। ওই গোপালনগরের ঝামেলাতে আমার বউকে জুতো দিয়ে মেরেছিল, খুব বাজে বাজে কথাও বলেছিল। আমরা ওই ঝামেলাটা মেটাতে চাই, আমার বউ মাঝখানে আটকাতে গেছিলো তর্কতর্কিতে, আমার বউকে জুতো দিয়ে মেরেছিল এই সাগরিকা, পূজার মা। তাও কিন্তু আমার বউ সবাইকে হাসি মুখে মেনে না, বাড়িতে কাউকে দুর্ব্যবহার করে না। এই যে 1 সেকেন্ড, এই যে তার প্রমাণ, এই যে তার প্রমাণ, বাংলায় পুরো লেখা রয়েছে। এই দেখুন মার সই করা, দেখেছেন? এই যে তার প্রমাণ, এই যে মার সই করা, এর মধ্যে সব জিনিসটা লেখা আছে, পড়ে শোনাচ্ছি পরে। সেখানে দাঁড়িয়ে ওদিনকে রাত্রেবেলা যখন ওনাকে বাড়ি থেকে যখন নিয়ে কথাবার্তা মিটার পরে যখন চলে এলাম, চলে আসার পরে আমার বাচ্চা কাচ্চাগুলো বিশ্বাস করুন সারাদিন না, কয়েকদিন ধরে দুবেলা আমার ভিতরে রান্নাবান্না হয় না ঠিকঠাক করে। আশপাশ থেকে খাবার দিয়ে যায়, বাচ্চাগুলো ওই খায়, আমাদের খাবার তো কোনো রুচি থাকে না। রাত্রেবেলা এদিক থেকে 2টো রুটি তরকারি এইসব কিনে, আলু ভাজা এসব কিনে কিনে কদিন ধরে খেয়ে পুরো এইভাবে বেঁচে রয়েছে আমার মায়ের বা আমার মাসির অত্যাচারে। দীর্ঘদিন আমার বোনটা, আমার মাসির মেয়েটা কোথায় রয়েছে ওরা সব জানে, ওরাই একটা জায়গায় সেটেল করে রেখেছে। তারপরেও মধুমিতা পাল, সাগরিকা দে, এই 2টো মাসি আর আমার মা বলছে আমার অত্যাচারে নাকি ঘরে ঢুকছে না, এই জন্য তুই দায়ী, তোদের সব কটাকে জেল খাটাবো, ফাঁসিতে ঝোলাবো। আমার মাই তো, ওরা তো পরের মাসি ছেড়েই দিলাম। আমার ছোট 2টো বাচ্চা রয়েছে বাড়িতে, একবারও 2টো বাচ্চার কথা একবারও আমার ছোট 2টো বাচ্চার কথা একবারও ভাবলো না যে আমার তো ছোট 2টো নাতি রয়েছে, তাদের মুখের দিকে তাকিয়ে এত বেশি বাড়াবাড়ি না করি। ঘরে অশান্তি কার না হয়, এর থেকে অনেক বড় বড় অশান্তি লোকের বাড়িতে হয়, ভালো কথা। আর এই থানা পুলিশের কেসটা আগে যেটা ঘটেছে, সেটা যখন মাসির সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, অনেক কিছু কথাতে, তখন বলে এটা সাময়িক ব্যাপার, সব প্রত্যেকটা বাড়ি থানা পুলিশের কেস আছে, এটা এখনকার দিনে মডার্ন ব্যাপার। যত মানে নোংরা কাল্পনিক ঘটনা, নোংরা বাজে ঘটনাগুলো যেগুলো বললো, যেগুলো মধ্যবিত্ত ফ্যামিলিতে সাধারণত হয় না, সেইগুলো ওনার কাছে হচ্ছে মডার্ন। এখনকার দিনে এটা মডার্ন ঘটনা, এখনকার দিনে মডার্ন যুগ, মডার্ন এই সব কিছু, এটাই ওইরকমভাবে চলতে থাকে। তো সেই হিসাব করে আমরা চলে আসি বাড়ি থেকে, সব কিছু প্রমাণ ভয়েসে করি, সব কিছু আমাদের কাছে রয়েছে, সব কিছু রয়েছে। পাড়াতে যথেষ্ট বদনাম করে গেছে, যারা যারা চিনি না অনেক কিছু বলে গেছে, অনেক কিছু বদনাম করেছে, অনেক কিছু। আমার মাসিরা মাকে রীতিমতন ইউজ করছে, মা থেকে ইউজ করছে। এবার মায়ের সোনাদানা রয়েছে। বেলঘরিয়া থেকে ফ্ল্যাট রেজিস্ট্রির সময় মাকে 1,75,000 টাকা দিয়েছিল, মানে সবাই শেয়ারি হিসেবে টাকা দিয়েছিল। টাকাটা আমাকে দিতে এসেছিলো, কিন্তু মা দীর্ঘদিন ধরে একটা কথা বলে আসতো যে আমাকে ভেলোর যেতে হবে, আমার ট্রিটমেন্ট করাতে হবে, পয়সা নেই। তাই আমি বলছিলাম মা আমি তো বাড়ি করছি, তখন আমার বাড়িতে সদ্য বাড়ি করছি আমি, বাড়িটা যথেষ্ট লোন নিয়েছি, আমার শ্বশুর বাড়ির থেকেও হেল্প পেয়েছি কিছুটা, নিজেরও কিছু জমানো ছিল, সব কিছু দিয়ে বাড়িটা খুব কষ্ট করে বাড়ি করেছি। বাড়িটা কষ্ট করে বাড়ি করতে একটু বাড়িটা বড় হয়ে গেছে, শখ করে করেছিলাম তো, শখের বাড়ি। সেখানে দাঁড়িয়ে হ্যাঁ, কোথায় যেন ছিলাম আমি, না কিছু মনে রাখতে পারি না এখন, কদিন ধরে এমন অত্যাচারের মধ্যে রয়েছে না, সব ভুলে যায়। সেখানে দাঁড়িয়ে ওদিনকে তো চলে এলাম বাড়িতে, রাত করে খেলাম। আমি আমার এই সমস্ত প্রবলেমগুলো আমার এক পার্টি অফিসের বন্ধু, ওকে সব ঘটনাগুলো জানাই। আমার বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে কালকে বেরোতে গেছিলাম, তার মধ্যে একটা কথা বলি। জিনিসটা হচ্ছে যে আমার মাসিগুলো এত নয়ছয় করছে, যেখানে দাঁড়িয়ে আমি একটা জিনিস করেছিলাম কি, একটা ডায়েরি করেছিলাম, তার মধ্যে মাকে দিয়ে সই করে রাখে। মা যতবার করে বাইরে বেরোছিল, ইন আউট টাইম বসিয়ে মাকে দিয়ে সাইন করে রেখেছিলাম, কারণ বোনেগুলোর উপর ভরসা নেই, কখন কোথায় কি বলে বেড়াবে যে দিদি কোথায় চলে গেছে তুই খুঁজে দে, একটা প্রমাণস্বরূপ হিসেবে রেখেছিলাম। তাতেও মার আপত্তি, অনেক কথা বলেছে, অনেক কিছু করেছে।
আমার বাড়িতে যতক্ষণ মা থাকছে ততক্ষণ ঘন্টার পর ঘন্টা, সেকেন্ড পর সেকেন্ড উনি খালি ওনার বোন মধুমিতা পালের সঙ্গে ফোন দিয়ে আছে কী করে আমাকে ঘোরে প্যাচে আস্তে পিষ্টে মেরে ফেলা যায়, এছাড়া কিছুই না। কিন্তু পেরে উঠছে না, কারণ কি উনি ওনার বোন সব এদের এগেনস্টে প্রমাণ আমার কাছে, ভয়েস রেকর্ডিং বলুন, কিছু ভিডিও বলুন। এই যে এই ডকুমেন্টস দুটো দেখুন, একটা পূজা সই করা অনেকদিন আগে, আর একটা হচ্ছে আমার মায়ের সই করা। এইগুলো আমার কাছে রয়েছে, তো এই জন্য ওরা পেরে উঠছে না আমার সাথে। আর পাড়াতে যাদের কাছে দুর্নাম করে গেছে তারা জানে আমি কীরকম, এই জন্য তারা তাদের কথা বিশ্বাস করেনি। পাড়ার লোকের সাহায্য না নিয়ে কালকে কি করেছে, সব কিছু তো মিটেই গেল। মেটার পরে কালকে আমি আমার বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে ঘুরতে বেরিয়েছি রাত্রেবেলা। উনি আমার পুরনো পার্টি অফিসে, আমার কিছু পার্টি অফিসের বন্ধুদের সঙ্গে গিয়ে উনি ওনার ওনার দুই বোন সাগরিকা দে, মধুমিতা পাল, আর মধুমিতা পালের পর পার্থ পাল, আর একটা সাথে কাকে নিয়ে গেছিলো। 1 ঘন্টা ধরে কি ব্রেন ওয়াশ করেছে, কোনো কিছু দাবি দেওয়া নয়, কিন্তু একটাই কথা, আমাকে অত্যাচার করে, আমাকে মারে, কথায় কথায় গায়ে হাত তোলে, অকথ্য ভাষায় গালাগালি দেয়। আমার বাড়িতে আমার নিজের ছোট বাচ্চা রয়েছে, জিজ্ঞেস করুন। পূজাকে আমার মা যে বাজে ভাষায় গালাগালি দেয় সেগুলো শোনার মতন না। আমি অনেকবার বোঝাই, বাচ্চা বড় হচ্ছে, এই ধরনের ভাষাগুলো বাড়িতে ব্যবহার করো না। প্রমাণও আছে, হয়তো বয়সের করে বাচ্চাদের কখনো যদি থানা থেকে এসে কখনো জিজ্ঞেস করে, থানা থেকে বলুন, পাড়া থেকে বলুন, কমিটি থেকে, কোনো থেকে জিজ্ঞেস করুন, বাচ্চাগুলোই বলবে যে আমার মা বাড়িতে কী করে। পূজা কিন্তু আমি পূজা বলছি, পূজা কিন্তু আমি সেইভাবে কোনো দোষ দেখতে পাই না, কারণ পূজাকে খারাপ করার পিছনে সম্পূর্ণ আমার মা দেয়। একটা মেয়ে, যাই হোক, কোথায় একটা কাজ করছে, তো খেটে খুঁটে আসছে রাত্রেবেলা তুলে ঘুম থেকে তুলিয়ে, তুই কোথায় গেছিলিস, কার সাথে ঘুরেছিস, কী করেছিস না করেছিস, ভীষণ অশান্তি করে, ভীষণ লোক, মানে সবাইকে না পাগল করে দেয়। ওনার হাতে তো কোনো কাজ নেই। আসলে আমি একটা জিনিস বলি, কম্পেনসেশন গভর্নমেন্টে আমার অ্যাপয়েন্টমেন্ট, সেখানে দাঁড়িয়ে মা পেনশন পায়, বাবার পেনশনটা মা পায়। ওনার অ্যাকচুয়ালি কিন্তু বাড়িতে কোনো কাজ নেই, ওনাকে না খেটে খেতে হয়, বাড়ি না কোনো কাজ করে, আমরা করতে দিও না, আশাও করি না, শোভাও পায় না, করতে দিই না। সেখানে দাঁড়িয়ে সারাদিন ধরে সমস্ত ফন্দিগুলো হেঁটে বেড়ায়। কালকে অনেক কথা বলেছে, ক্লাবে গিয়ে অনেক কিছু বলেছে, অনেক কিছু। পূজা, ওনার বক্তব্য হচ্ছে, এটা আমি বুঝতে পেরেছি, আমার কাছ থেকে কেন ওনার মানে আমাকে ছাড়তে চাইছে না কী কারণে, মানে এত চক্রান্তের পিছনে আমাকে চক্রান্তের পর চক্রান্তের মধ্যে জড়াচ্ছে এই কারণে, পূজা যে মাইনা পায় তার মধ্যে বেশিরভাগ টাকাও লোনে চলে যায়। সেখানে দাঁড়িয়ে খাবে কি থাকবে কি, সেই যে পয়সাটা বাঁচে তাতে পূজার পক্ষে থাকা খাওয়া সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে আমার মায়ের বক্তব্য হচ্ছে, ওখানে গিয়ে লাস্টে যখন মানে তর্ক বিতর্ক তো অনেক কিছু হয়েছে, আমি কি করেছি, মা কি করেছে, তা কি করেছে, এ কি করেছে, অনেক কিছু নিয়ে বলেছে। লাস্টে অনেকগুলো কথা বলবো, কালকে ঘটনাটা বলছি। এবার সেখানে দাঁড়িয়ে আমার বন্ধুরা বলছিল, আপনি কী চান, একটা নেগোসিয়েশনও তো আসুক আপনি। এবার কথায় ওনার বোনেরা মাঝখানে এসে টনক নড়িয়ে ওনারা উল্টোপাল্টা কথা বলছে, অনেক উল্টোপাল্টা কথা। আমিও অনেক মাথা গরম হয়ে বলেছি যে তোরা মাঝখানে কথা বললে এখানে উঠে চল, তোরা একটা 3rd-person লোক, এখানে মা ছেলের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আলোচনা হচ্ছে, তোরা মাঝখানে নাক গলাবি না। ছোটো বোনটা এত অসভ্য, খুব মাঝে মাঝখানে খুব বাজে কথা বলছিল, ভীষণ অসভ্য মহিলা একটা, মধুমিতা পাল, অসভ্য, ছোট লোক, চামার, কথাবার্তা খুব খারাপ, পোশাক আশাকও খুব খারাপ। আমি বলতে চাইছি না সেটা, নিজের মাসি লজ্জা লাগে, ঘৃণা লাগে। সেখানে দাঁড়িয়ে আমার মা বলছে, আমি এই জায়গা পেনশন পাই, 13,000 টাকা বেশি পেনশন পাই, কিন্তু যাই, আচ্ছা মানলাম 13,000 টাকায় পেনশন পাই, আমি 13,000 টাকা পেনশন পাই, আমাকে 7,000 টাকার ওষুধ খেতে হয়, আমার পয়সা লাগবে। আমি নিজেকে না রাগ সামলাতে পারিনি, আমি তখন চিল্লিয়ে উঠে বলি যে ঠিক আছে, তোমার পুরো মায়না ধরে আমি তোমাকে দিয়ে দেবো, আমি আমার বউ বাচ্চা নিয়ে লাইনে গিয়ে গলা দিয়ে সুসাইড করব। তুমি আমাকে র্যাগিং করছো, অত্যাচার করছো, এটা সত্যি এক প্রকার কিন্তু অত্যাচারই করা। আচ্ছা বলুন তো, আমি যা মায়না পাই, আমি তো লোন নিয়ে বাড়ি করেছি, লোনের টাকা, অতগুলো লোনের টাকা কাটে, হ্যাঁ, বাড়িতে সংসার করছে কিন্তু আমিই দিই, মার কিন্তু পেনশনে কিন্তু 1 আনা পয়সা আমি নিজের হাতে আজ অব্দি কোনো দিনই নিই, এখনও নিই না, কোনো দিন নিই না, নেবও না। সেখানে দাঁড়িয়ে ওনার কাছে হিসাব মতো 25,000 টাকা মতো থাকে সংসার চালানোর জন্য, আমি যা দিই প্লাস ওনার পেনশন নিই।
তো এই তো আমাদের খাওয়া দাওয়া, খুব একটা যে ওনার হাতে সংসার থাকার সময় যে খুব একটা ভালো ভালো রান্না করে আমাদের খাওয়া তো সেরকমও নয়। পয়সা বাঁচিয়ে, যথেষ্ট পরিমাণে পয়সা বাঁচিয়ে যেটুকু দরকার সেইটুকু নিয়ে বাজার করা, শাক পাতা এইসব খাইয়ে খাইয়ে সারা সপ্তাহে পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে নিজের কাছে জমাতো। কী উদ্দেশ্যে জানি না, হয়তো মেয়েটাকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে জমাতো, যাই হোক সেটা ভালো কথা, কিন্তু আমরা কোনোদিন মুখ ফুটে বলতাম না। সেখানে দাঁড়িয়ে আমি বলেছি, আমাকে আমার যখন ওই মানে ক্লাবের সব সদস্যদের সামনে আমার ওই দুটো মাসি, ওই মেসো, পার্থপ্রতিম পাল, এদের সামনে যখন বলছে যে 23,000 টাকা দিয়ে আপনি কী করেন, 23,000 টাকা দিয়ে, তখন বলছে হ্যাঁ সারা সংসার আমি চালাই। তখন আমি মাকে বলেছি, মা তুমি এই পয়সা দিয়ে পুরো সংসার তুমি চালাও? আমার বাচ্চা কাচ্চার পড়াশোনা, বাচ্চা কাচ্চার টিউশন ফিস, বাচ্চা কাচ্চার স্কুলে গাড়ি ভাড়া, বাচ্চা কাচ্চার স্কুলে ফেয়ার, স্কুলের যে টিউশন ফি, বাচ্চা কাচ্চার খাবার আলাদা আসে, কাজের লোক, ইলেকট্রিক বিল, দুধ, গ্যাস, এত কিছু কি তুমি দাও? তাহলে এরকম কথাবার্তা বলছো কেন তুমি? কি করতে আছো, আমাদের মেরে ফেলতে আছো? আলোচনা মাঝখানে ওনার যে বোনের বা পার্থ পাল যে আছে, বারবার তেড়ে তেড়ে আমাকে মারতে আসে, তেড়ে আসে, কিন্তু পারে না, অতগুলো লোকের সামনে পেরে ওঠে না। টেন্ডেন্সি থাকে ওরকমভাবে বারবার আমাকে আক্রমণ করা। কোনো আলাপ আলোচনা কিছু হয়নি কালকে। আলাপ আলোচনার মধ্যে এটাই হয়েছিল যে আমরা একসঙ্গে থাকবো, উনি আমাদের সঙ্গে থাকবে, আমরা ওনাকে দেখব। আমি কিন্তু ওনাকে দেখাতে বিন্দু মাত্র কোনো অস্বীকার করিনি। আমি এখনও কথা বলছি, আমি এখনও একটা কথা বলে যাচ্ছি, আমার মায়ের যদি কিছু হয় ভবিষ্যতে, শারীরিক সংক্রান্ত কিছু হয়, আমার কাছে যদি যথেষ্ট পরিমাণে টাকা সামর্থ্য নাও থাকে, আমি ভিক্ষা করে নিজের কিডনি বেচে, রক্ত বেচে মায়ের ট্রিটমেন্ট করাবো। কিন্তু ওনার বোন, দুটো বোন, সাগরিকা দে আর মধুমিতা পাল, পার্থপ্রতিম পাল, এরা তিনজন যদি আমার মায়ের লাইফে জড়িয়ে থাকে, আমি তো নিজেই বাঁচব না, কাকে সাহায্য করব? আর আমি কাকে সাহায্য করব? সেখানে দাঁড়িয়ে ওর একটা সিনক্রিয়েট হওয়ার পরে আমি বাচ্চাগুলোকে নিয়ে গেছিলাম সাথে, বাচ্চাগুলোকে আবার ধরে দেখলো না, জিজ্ঞেস করলো না কেমন আছিস। সেখানে দাঁড়িয়ে বাচ্চাগুলো যথেষ্ট ভয় পাচ্ছিল না। ওরা চারজন, ওরা তিনজনকে নিয়ে গেছে, একটা লোককে ভাড়া করে নিয়ে এসছে। সেখানে দাঁড়িয়ে আমি একা লড়ছিলাম ওদের সবার সাথে, একা লড়েছি, একা, আমার সাথে কেউ ছিল না। লাস্টে বাধ্য হয়ে আমি আমার শালাকে ডাকি, যে বাচ্চা দুটো খুব ভয় পেয়ে যাচ্ছে, দুটো বাচ্চাকে একটু বাড়িতে কোনোভাবে পৌঁছে দিয়ে আসো, আমি পড়ে যাচ্ছি। শালা আসতে চাইছিল না, আমার ছোটো শালা আর্মিতে আছে। তো আমার ছোটো শালাকে আসতে যাও, আমার কিছু হবে না, আমি ঠিক থাকবো। বাচ্চা দুটোকে পৌঁছানোর জন্য রীতিমতো বাড়িতে চলে আসে। ওখান থেকে উঠি, আমার বন্ধু যে, তাকে আমি বলি, ভাই ঘটনাটা হচ্ছে এইটা, কম অন্যায় অত্যাচার কিন্তু মা আমাদের সাথে করেনি। সামনাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আগে যে ঘটনাটা হয়েছে। এই যে লেখাটা, মায়ের সই করা, দেখুন এবার লেখাটা। আমি অঞ্জনা রানী দে, কেন্দ্রীয় সরকারের অধীন পেনশন গ্রহীতা। আমার স্বামী স্বর্গীয় বাসুদেব দে, আমার পুত্র অভিষেক দে, পুত্রবধূ বৈশাখী দে সহ বর্তমান ঠিকানা নিউ কলোনি, আলসে বাজার, রেলওয়ে কোয়ার্টার নম্বর 1247 বি। আমার ছেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, আমার পুত্রবধূ গৃহবধূ এবং পড়াশোনারত। 2011 মার্চ মাসের 12 তারিখে আমার ছেলের সাথে এক বিবাহিতা বোন সাগরিকা দে, এক অবিবাহিতা বোন মধুমিতা সরকারের পারিবারিক অশান্তি বাদে, যার পরিণতিতে আমার ছেলের নামে লোকাল বীজপুর থানায় মারধর এবং মানহানির অভিযোগ ওরা দায়ের করে। অভিযোগ দায়ের করার আগে আমি আমার ছেলের বউসবদ গোপালনগর মধুমিতা সরকারের বাড়িতে যাই। সেখানেও আমাদের ছেলের আর বউকে এবং আমাকেও জুতো দিয়ে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। অভিযোগ তুলে নেওয়ার জন্য আমরা যথেষ্ট পারিমাণিক টাকা দিই গোপালনগর মধুমিতা সরকারের হাতে, কিন্তু এতেও মেটিন। তারা লোক দিয়ে নিজেরও আমার ছেলের বউকে নোংরা ভাষায় গালাগালি হুমকি দিতে থাকে। এমন অবস্থায় আমার বোন সাগরিকা দে শ্বশুরবাড়িতে ব্যক্তিগত ঝামেলা এসে পড়ে আমাদের ওপর। আমার ছেলে তার নিজ বিরুদ্ধে লিখিত অভিযোগ তুলে নেওয়ার দায়ে বারাসাতে উপস্থিত থেকে কাউন্সিলরের সামনে সমস্ত ঝামেলা মিটিয়ে নেয়। সেখানে আমার বোনের স্বামী মন্টু দে লিখিতভাবে মৌখিকভাবে জানায় যে সে তার স্ত্রী ও 3 ছেলের দায়িত্ব প্রত্যক্ষ পরোক্ষভাবে নেবে। এই সকল প্রকার ঝামেলা এবং পুলিশি হেনস্থা থেকে মুক্ত হওয়ার জন্য আমার ছেলে
সিদ্ধান্তে আমি সাগরিকা দের বড় মেয়ে পূজা থেকে, যাকে আমি ছোট থেকে নিজের কাছে রেখে দেখাশোনা করি, তাকে আমি বারাসাতে পাঠিয়ে দিই। পূজা দে ইন্ডিয়ান স্কুলে নবম শ্রেণীর ছাত্রী, মানে ওই সময়কার কথা বলছে। সে তার মা মাসি মধুমিতা কথা মতো পুনরায় কাঁচাপাড়া আসে টিসি নেওয়ার জন্য, কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও তাকে আমি এখানে এখনও রাখি। আমার ব্যক্তিগত দুর্বলতা থাকার জন্য আমি আমার ছেলের অমতেও তার দেখাশোনার ভার নিই। এমন অবস্থায় পূজাদের মা এবং তার মাসিরা পূজা থেকে নিয়ে কোনোরকমভাবে আমার ছেলের বউকে বিপদে ফেলে বা তাদের মান সম্মানহানি করে, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হব আমি। এর জন্য কোনো রকম প্রভাব ও কোনো প্রকার চাপ তাদের ব্যক্তিগত জীবনে এসে পড়বে না। এই যে আমার মায়ের সই, হ্যাঁ, এই যে। এরপর আপনারা বলতে পারেন আমার দোষটা, অন্যায়টা কোথায়, কি করেছি আমি জীবনে, কি করেছি আমি? আমি তো এখনকার দিনে ছেলের মতোও না, পয়সা ওড়াই, অসম্ভব বোতামি করে বাইরে বেড়াই, বাইরে দুটো কিছু খেলে বাড়িতেই আমি নিয়ে আসি। আমার ফেসবুক লাইভ পড়ার একটাই মানে জানেন, আমার না ভীষণ ভয়। আমি নিজে একজন পেশেন্ট, আমার 70%, 60% না অ্যাবাভ 60% লাংস আমার ব্লকেজ। আমার কাছে মেডিকেল সার্টিফিকেট ডকুমেন্টস এখনও রয়েছে, আমার কাছে নিচে রাখার আছে। আমি নিচে আনতে ভুলে গেছি, আনতে পারি, নিচে রাখা রয়েছে। আমি নিজে স্টেরয়েড ওষুধ নিই, রেসপিরেটরি ইনহেলার নিই, ওষুধ খাই। আমার এই চোখটা দেখছেন, এই চোখটা দীর্ঘদিন ধরে নাইট ডিউটি করতে করতে চোখের রেটিনা শুকিয়ে গেছে। আমি ভালো করে দেখতে পাই না চোখটাতে, লেখা ঝাপসা দেখি। অনেক কষ্টে রয়েছে জানেন, অনেক কষ্টে। আমার বউটাকে অনেক অত্যাচার করেছে, অনেক। আমার প্রথমবার ছেলেটা যখন মারা যায় হসপিটালে, এই বোন মধুমিতা পাল এসে হসপিটালে গিয়ে আমার বউকে অনেক অত্যাচার করে, অনেক কিছু বলে। তুমি দরজা বন্ধ করে রেখে দাও, তোমার এই ঘটনার জন্য দিদি দায়ী হচ্ছে পাড়ার লোকের কাছে, সমাজে, হ্যাঁ, অমুক তমুক। আমার বউ প্রথম বাচ্চা হারানোর পরে আমরা যা কষ্ট পেয়েছি না, সেটা কোনোদিন বলার মতন না। আমার বউকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে হসপিটালে রাখা যেত না, ছুটে ছুটে বেড়াতো, কাঁদতো। সেখানে দাঁড়িয়ে মধুমিতা পাল যখন এই সমস্ত কথাবার্তাগুলো হসপিটালে বলতো, হসপিটালের নার্সরা হাত ধরে একদিন ওকে বার করে দিয়েছিল। বলছে, আপনি মানুষ? একটা বাড়ির বউ, এরকম একটা বাচ্চা মারা গেছে, ইনবর্ন, জন্মগত ডেথ হয়ে গেছে, আপনি তাকে এসব কথাবার্তা বলছেন? ঘুমের ওষুধ দিয়ে তাকে রাখা যাচ্ছেন, তাকে এসব কথাবার্তা বলছেন আপনি? ওকে বার করে দেওয়া বলছেন, আপনি যদি এরপর দিন হসপিটালে আসেন, এবার কিন্তু আমরা আরপিএফকে কল করবো। তারপর থেকে হসপিটালে যেত না। আমার মা শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়ি থেকে শ্বশুরমশাই আমার বউকে নিতে যায় যখন হসপিটাল থেকে ডিসচার্জ করে। সেখানে দাঁড়িয়েও আমার মা শ্বশুরমশাইকে এক গাদা কথা বলেছে। আচ্ছা বলুন তো, বিয়ের পরে একটা হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেসি থাকে না? আমরা দরজা বন্ধ করে রাখবো কি দরজা খুলে রাখবো সেটা কি আমার মা ডিসাইড করবে? এই সমস্ত কথাবার্তাগুলো শ্বশুরমশাইকে বলেছে। আপনার ছেলের বউ, আপনার মেয়ে জামাই দরজা বন্ধ করে রেখে দেয়, দরজা খোলে না, জানতে পারি না, এইসব ঘটনা ঘটেছে, আপনি দায়ী করবেন না, এরা দুজন একদম ভালো না। এটা ওরম পরিস্থিতিতে দাঁড়িয়েও এরকম কথাবার্তা বলেছে, জানেন, ওরম পরিস্থিতিতে দাঁড়িয়েও। তাও আমার বইয়ের একটাই বক্তব্য, মা তো থাক না, একদিন না একদিন মাইন্ড ঠিক চেঞ্জ হবে। একসাথে এক ছাদের তলে থাকি, চলো, কি হবে এসে লড়াই ঝগড়া করে। সত্যি ওর মতন মেয়ে ছিল বলে হয়তো এইভাবে একসঙ্গে থেকে গেছে। এই জায়গায় অন্য কোনো মেয়ে হয়তো কবেই আলাদা হয়ে যেত সংসার নিয়ে, আলাদা হতে পারেনি, আলাদা হতে দেয়নি, আলাদা হয়ওনি। কালকে এত কিছুর পরে মা যখন আমার ওই মাসিটার বাড়ি গেল, ও মাসিরাও নিয়ে গেল, উনিও নিয়ে গেছে, আমরা আটকাইনি। সেখানে দাঁড়িয়ে আমি একদিন বলেছিলাম, যাক দেখিস, কালকে গেছে রাত্রেবেলা, এখন রাত হতে গেল, প্রায় 24 ঘন্টার উপর হয়ে গেল, ওনার কোনো ফোন আসেনি আমার কাছে। আর সেখানে দাঁড়িয়ে উনি তো ওখানে ক্লাবে বলেছে যে আমি স্বাধীন হতে চাই, ব্যক্তিগত স্বাধীনতা যেন এরা কেউ হস্তক্ষেপ না করে, আমি বাড়িতে কখন আসবো কখন যাব যেন এরা কেউ আমাকে না বলে। তারপর থেকে না, বিশেষ করে আমার না ফোন করার মনটা চলে গেছে, ভয়ে ফোন করি না, আবার যদি কেউ কিছুতে ফাঁসি দেয়।
এ আমার মায়ের বোনগুলো না কথা কথা খুব থানা পুলিশ চেনে। আমার অন্য কোনো কিছু ভয় না, আমার নিজের মান সম্মানের ভীষণ ভয়। এইসব থানা পুলিশ লোকে দেখবে, জানবে, কী ভাববে, লোকে তো সত্যিটা জানবে না, লোকে জানবে দেখো থানায় ধরে নিয়ে যাচ্ছে। আমি ওইটার মান সম্মানের ভীষণ ভয়, আর কোনো কিছু ভয় না। এত কিছু দাঁড়িয়ে এত কিছুর পরেও লড়ে যাচ্ছি দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে। আমার বইয়ের সাথে বইয়ের ব্যাকবোন হয়ে দাঁড়িয়ে লড়ে যাচ্ছি। হার মানিনি, হার মানবো না। আমি মা শেরাবলীকে মন প্রাণ দিয়ে মানি। আমার যখন প্রথম বাচ্চাটা মারা যায় না, আমি মন প্রাণ দিয়ে রাখছি, মা তুমি যাকে কেড়ে নিয়েছো তাকেই ফিরিয়ে দিও। বিশ্বাস করুন, আমার কিন্তু পরপর দুটো ছেলেও হয়েছিল, পরপর দুটো ছেলেই কিন্তু হয়েছে। আমি মেয়ে বলছি না, আমি মেয়েকে ভালোবাসি না। আমি আর কিছু বলতে চাই না, জানেন, কিছু বলার নেই। এটা মা ছেলের সম্পর্ক যেরকম হয় না, আমার জানা ছিল না। হয়তো কোনো না, মানে কোনো সৎ মাও মনে হয় এরকম হয় না, কোনো সৎ মাও এরকম হয় না। আমার নিজের জন্মদাতা মা আমার সাথে যা যা করলো, কী করেনি বলতে পারো। ওখানে কালকে ক্লাবে বলছে আমি না কোথাও ঘুরতে নিয়ে যাইনি। কত কষ্টে করে চাকরি করে জানে, মাসের পর মাস আমার নাইট ডিউটি থাকে। আমি ট্রাক মেশিনের স্টাফ। 12 মাস নাইটেই ব্লক হয়, 12 মাস নাইট ডিউটি হয় বেশিরভাগ দিনে। অনেক কষ্টে পয়সা জমিয়ে মাকে সিমলা মানালি ঘুরতে নিয়ে গেছিলাম। তাও বলে আমি খরচা করেছি, তোরা টাকা দিসনি। বিশ্বাস করুন, যে আমাদের ঘুরতে নিয়ে গেছিলো শিবুদা, সে হয়তো মারা গেছে, নাহলে প্রমাণ করে দিতাম। মা খালি পূজার টিকিটের পয়সা দিয়েছিল, আর আসা যাওয়া খাওয়া থাকা খাঁচা যত পুরো 1 লাখ টাকা কাছাকাছি খরচা হয়েছিল, সেই পুরো পয়সাটা আমি দিয়েছিলাম। অনেক না কষ্টে দুঃখে না আমার মাকে, আমার ছেলেটাকে জন্মদিনে একটা পাতলা একটা সুতোর মতো চেন দিয়েছিল, আমারই চেন ছিল সেটা। আমি ওটা ফেরত দিয়ে দিই মাকে কালকে পরশু দিনকে কষ্টে। কেন তোমার দেওয়া কোনো জিনিস দরকার নেই মা, নিয়ে না। খুব লোভ আমার মায়ের, জানেন, খুব লোভ। একটাই খালি দাবি দেওয়া করে এই বাড়িতে আমার অধিকার আছে। একটা বলুন তো, কী অধিকার আছে? কী অধিকার আছে? বাবা হ্যান্ডিক্যাপ ছিল, আমার বাবা ঠিকঠাক মায়না পেত না, দীর্ঘদিন অসুস্থ থাকতো, বেশি টাকা পয়সা পায়ওনি। যা টাকা পয়সা পেয়েছে, আমার ওই দূরসম্পর্কে কাকার দোকান ছিল, দোকানের পিছনে পয়সা লাগিয়ে পয়সা নষ্ট করেছে। যা টাকা পয়সা পেয়েছে, আমি তখন তো খুব ছোটো ছিলাম, আমি জানতাম না টাকা পয়সা নিয়ে কী করতো। এই যে জায়গাটা কেনা, বেলগড়িয়া লোক তখন অনেক কিছু হেল্প করেছিল, বাবার কিছু পয়সা ছিল, সেই পয়সা মিলিয়ে জায়গাটা কেনা হয়েছিল অনেক দিন আগে, 2006। উনি শুধু সেই জায়গাটা আমার মা দুজনের নামে রেজিস্ট্রি করা রয়েছে। সেখানে দাঁড়িয়ে উনি বাড়ি করার পিছনে কিন্তু 4 আনা পয়সা সাহায্য করেনি, কোনোদিন জিজ্ঞেসও করেনি। বাড়ি করতে আসার সময় কোনোদিন দেখতেও আসতো না। ইভেন ওনার বোন বাড়িটা করতেই দিচ্ছিল না। ওর একটাই কথা, বাড়ি করলে আমার দিদি কোথায় থাকবে না, কোয়ার্টার তুই ছাড়তে পারবি না, যতদিন তুই চাকরি ততদিন কোয়ার্টারে থাকবি, রিটায়ার হবি তখন দেখা যাবে। আর আমি বলছি, আমার এই মহিলাটা না, এই মধুমিতা পাল আমার সংসারে ঢুকে যতবার এসে ততবার আমার সংসারে বরবাদ ছাড়া কিচ্ছু হয়নি। আমি একটা কথা বলবো, আজ আমি নিজের সাথে যদি সত্যি কিছু করে ফেলি, আমি সত্যি যদি সুসাইড করি, লাইনে গলা দিই, গলায় দড়ি দিই, মরে যাই, নিখোঁজ হয়ে যাই, আমাকে যদি ওরা নিখোঁজ করে দেয়, মেরে দেয়, কারণ আমার যে দুটো মাসি আর যে মাসিটার বর পার্থ পাল, এরা মোটেই ভালো না, খুব বাজে সঙ্গদোষ, ওদের সঙ্গদোষও ভালো না। আজকে আমি একটা জিনিস বলে যাচ্ছি, আমি জানি এখনকার দিনে একটা ছেলের ফেসবুক লাইভের কোনো ভ্যালু নেই। এখানদের একটা কোনো মেয়ে যদি ন্যাকামো করে চোখের জল ফেলতো, সেটা অনেক ভ্যালু হতো। যাই হোক, আমার তাতে কিছু যায় আসে না, অন্তত একটা প্রমাণ তো থাকলো। আমি কোনো একটা সময় বলে গেছিলাম, আমি যদি কালকে নাও থাকি পৃথিবীতে, যদি খুব বড় রোগে ধাক্কা খাই, আমার কিন্তু 60% লাংস ব্লকেজ, আমার যখন তখন কিছু একটা হতে পারে। এই চোখটা ভালো করে দেখতে পাই না, আমার ডান চোখে। কিছু যদি আমার সাথে, আমি নিজের সাথে করিনি, এত অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আর আমি লড়াই করতে করতে আমি হেরে গেছি, আর পারছি না সহ্য করতে, আর পারছি না, আমি ফেড আপ হয়ে গেছি। এত কিছুর পরে যদি আমি নিজের সাথে কিছু করে ফেলি, এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে আমার মা অঞ্জনা রানী দে,
আমার দুই মাসি সাগরিকা দে, মধুমিতা পাল, আমার মাসির বর পার্থ পাল। এই 4টে কালপিট আমার জীবনের সর্বনাশের কারণ, আমার বউয়ের চোখের জলের কারণ, আমার বাচ্চাগুলোকে অশান্তিতে থাকার কারণ। আমার বাচ্চাগুলো কত দিনের পর দিন না খেয়ে রয়েছে, রান্না করার পরিস্থিতি বাড়িতে নেই। থানা, পুলিশ, কোর্ট, ক্লাব, পার্টি অফিস, ওনার বাড়ি, এর বাড়ি, তার বাড়ি, এসব করে বেড়াচ্ছি। আমি আর পারছি না, এত কথা, আর পারছি না আমি আর। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে আমার বউ বাচ্চা, আমার যদি কিছু হয়ে যায় না, আপনারা দয়া করে নাই এই 4টে লোককে কোনোদিন ছাড়বেন না। আমার মা অঞ্জনা রানী দে, আমার দুই মাসি সাগরিকা দে, মধুমিতা পাল, পার্থ পাল, এদেরকে কোনো দিন আপনারা ছাড়বেন না। এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি এমন দেবেন, সমাজে যেন জল দেন তো উদার হয়ে থাকে। এরা আমার বউ চাইলে না ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করতে পারতো, যা যা অত্যাচার করেছে বাড়িতে, অনেক কিছু করেছে। আমার বউটা দিনের পর দিন মুখ বুঝে সহ্য করে গেছে। কারণ কি, আমার চাকরিটা, নেচার অফ জব যেটা, সেটা বেশিরভাগ দিন আমাকে বাইরে থাকতে হয়, ডিউটিতে বাড়ি আসার সময় থাকে না, 7 দিনের জন্য রেস্টে আসি, আবার চলে যেতে হয়। আর সেখানে দাঁড়িয়ে মুখ বুঝে অনেক কিছু সহ্য করে যেত, কোনো দিন কিছু বলতো না আমাকে। যখন বলতো সেটা অনেকদিন পদে পদে বলতো, যাতে আমি কষ্ট পাই, দুঃখ পাই, রাগ না করি। আমি হাত জোর করে একটি অনুরোধ করব, আমি শান্তিতে থাকতে চাই, আর এরা আমাকে শান্তিতে বাঁচতেই দিচ্ছে না। আমার এই দুটো মাসির বর আর আমার এই মা, এরা আমাকে শান্তিতে বাঁচতেই দিচ্ছে না আমার বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে। যখন তখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, যখন তখন বাড়িতে ফোন দিয়ে যাচ্ছে, যখন তখন যা খুশি করে বেড়াচ্ছে, সেকেন্ডে একটা করে ফোন দিয়ে যাচ্ছে। আমার মাসিরা এতটাই লোভী। আমার বাবা যখন মারা যায়, আমার আরেকটা মাসিকে সঙ্গে নিয়ে এসে বলে যে কাগজপত্রের প্রসেসিং হতে এখন দেরি আছে, ছেলের তো এখন বয়স হয়নি, ও তো পড়াশোনা করছে, করুক, ততদিনের চাকরিটা। আমার এই একটা মাসি আছে, ওর আসলে যোগাযোগ নেই তো, ভালো নামটা ভুল হয়ে, ডাকনাম হচ্ছে নিকু, ওকে দিয়ে দে, যখন ছেলের সময় হবে তখন তুই আবার তোর ছেলেকে চাকরিটা দিয়ে দিবি। আর এটা কি মুদিখানা দোকানের কি, মানে মুদিখানা দোকান নেই, 2 মাস আমি চালালাম, 2 মাসও চালালো। হ্যাঁ, এরা এতটাই লোভী। আমার দিদা যতবার আমার বাড়িতে এসছে, ততবার আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। ছাদ ঢালাই করবে, ছাদ দেবে, টালি বসাবে, চাপাকল বসাবে, যতবার আমাকে টাকা নিয়ে গেছে। আর ওনাকে যতবার দেখতে আমার গোপালনগরকে, ততবার আমাদের টাকা নিয়েছে। এই দিদাও কিন্তু কম অভিশাপ দেয়নি আমার বউকে, ওনার মেয়ের মধ্যে অশান্তিতে জড়ানো। আমার বউকে বলেছে তোর মনে বাচ্চা কাচ্চা হবে না, তোর বর যেন লাইনে গলা দিয়ে মরে। অনেক অভিশাপ। কোনোদিন শুনেছেন কারোর বাড়ি দিদা দাদুরা এরকম হয়? হ্যাঁ, আমার হয়। আমার মাও এরকম, দিদা তার থেকে আরও দ্বিগুণ। অনেক কিছু প্রমাণ রয়েছে, অনেক কিছু ভিডিও SMS রয়েছে, অনেক কিছু অডিও SMS রয়েছে, আমার মোবাইলে রয়েছে। ওরা সব কিছু জানে, দুটো মাসি জানে, মাসির বর জানে। আজ যদি রাস্তায় ওরা জেনে বুঝে আমাকে যদি মেরেও ফেলে, লোক দিয়ে মার্ডার করে দেয়, ওরা সব পারে, ওরা সব কিছু করতে পারে। আমার দুটো মাসির বর, ওরা সব কিছু করতে পারে। কারণ ওই মেশোটা তো রোড কন্ট্রাক্টরে কাজ করতে, তো অনেক খারাপ লোকের সঙ্গে ওনার কন্ট্যাক্ট রয়েছে। আমি যদি মরেও যাই, আমার ফ্যামিলিটা ভেসে না যায়, আমার সোশ্যাল মিডিয়া বন্ধুদের কাছে, আমার নিজের ফ্যামিলির কাছে, সবাই যারা দেখছো, সবার কাছে হাত জোর করে অনুরোধ, সবাই আমার বাবু একটু যাও, কথা বলছি, এখান থেকে যাও বাবু, এখান থেকে যাও। সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ, ওদেরকে যেন চূড়ান্ত থেকে চূড়ান্ততম শাস্তি যেন ওদেরকে দেবেন, যা আইনত ব্যবস্থা হয় ওদেরকে নেবেন। আমার মা অঞ্জনা রানী দে, আমার দুই মাসি সাগরিকা দে, মধুমিতা পাল, আর মধুমিতা পালের বর পার্থ পাল, এদের 4 জনকে আপনারা কোনোরকমভাবে ছাড়বেন না। আমার জীবন নষ্ট করার পিছনে এরা দায়ী, আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ অন্ধকার করার জন্য এরা দায়ী। আজ আমার বউ রাত দিন কাজে চোখের জল ফেলছে, মুচ্ছে অসুস্থ হয়ে পড়ে আছে, ওর নিজের কোমরের সমস্যা।
প্রথমবার বাচ্চাটা বাঁচেনি, কিন্তু বাচ্চাটা হওয়ার জন্য প্রচুর ট্রিটমেন্ট করেছিলাম। এর জন্য ও অনেক অসুস্থ, ও ভালো করে হাঁটতে পারে না, কোমরে ব্যথা, আমার শারীরিক এই সমস্যা। যদি কিছু হয়ে যায় আপনারা এই 4টে লোককে কোনোদিন ছাড়বেন না, কোনোদিনও ছাড়বেন না। অনেক মেন্টাল টর্চার করছে, দিনের পর দিন টর্চার করছে, আর সহ্য করতে পারছি না আমি আর। আমাকে এরা সুসাইড করতে বাধ্য করছে, আমাকে এরা লাইনে গলা দিতে বাধ্য করছে। আমি বিশ্বাস করুন, আমার ছোট দুটো বাচ্চার মুখের দিকে তাকে আমি কিছু করতে পারছি না। দয়া করে আমার ফ্যামিলিকে, আমাকে আপনারা বাঁচান এই 4টে লোকের কাছ থেকে। আমি তো লড়াই করছি, মা শেরাবলের আশীর্বাদে আমি লড়াই করে চলেছি। শরীর থেকে প্রাণটা না বেরোনো অবধি আমি লড়াই করে যাব, কিন্তু একা আর কত পারবো বলুন? আমার পিছনে কেউ নেই। আপনারা দয়া করে সাহায্য করুন, বাঁচান আমাদেরকে। যদি কিছু হয়ে যায় খুব ভয়, জানেন। আমি যে চাকরি বাকরি মাঝে মধ্যে বাইরে যেতে হয়, যেমন আজকেই, কিছু বলার নেই আর। আমাকে বাঁচান আপনারা, আমাকে বাঁচান, ব্যাস এইটুকু বলা ছিল, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকুক। আমার মা না আমাকে ভালো করে বাঁচতে দিচ্ছে, না নিজে ভালো করে বাঁচছে। সব কিছু জানেন, সব কিছু, সোনার দানা, টাকা পয়সা, আমার কোনো সেটা নিয়ে আমার যায় আসে না কিছু। সব নিজের বোনের বাড়িতে রেখে এসছে। আর এই যে বোন একে ইউজ করছে সেটা জানে না। আমার ওই মাসির পরের কোনো কাজ নেই, প্রচুর টাকা চিট করেছে রোড কন্ট্রাক্টারি করতে গিয়ে, ওনার কাজবাজ সব চলে গেছে। মাকে রীতিমতো ওনারা ইউজ করছে টাকা পয়সা আত্মসাৎ করার জন্য, সোনা গয়না আত্মসাৎ করার জন্য, সব কিছু নিয়ে ইউজ করছে। যাক, এটাই বলা ছিল, আর কিছু বলার নেই। আমি যদি কোনো কারণে আমার পরিবারে যদি কোনো ক্ষতি হয়, যদি ওরা আমাকে মেরেও দেয়, আমি নিজে যদি মরে যাই, তার জন্য দায়ী থাকবে একমাত্র 4টে লোক। আমার মা অঞ্জনা রানী দে, আমার দুটো মাসি মধুমিতা পাল, সাগরিকা দে, আর মধুমিতা পালের বর পার্থ পাল। ব্যাস, আর কিছু বলার নেই। অনেকটা সময় নষ্ট করুন আপনাদের। ভালো থাকবেন এই বলে রাখি। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, যদি ওরা আমাকে বাঁচতে দেয় শান্তিতে।